Assalamu alaikum. Myself AB and you are watching ABC Learning Center. তো আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের জন্য সিরিজ আকারে ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ আমাদের ভিডিওগুলো দেখলেই যেন তোমাদের আর প্রাইভেট পড়তে না যাওয়া লাগে বা হয়তো আর কোনো কোর্স কেনা না লাগে। তাই আমরা এমন ভাবে এখন থেকে ভিডিওগুলো আনবো, প্রতিটা অধ্যায়ের ধারাবাহিকভাবে প্রতিটা টপিকের ভিডিও আসবে। তারই ধারাবাহিকতায় অধ্যায় 2 এর সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণের উপর আজকে আমাদের ক্লাস হবে। আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে করো, আমি মনে করি যে তোমাদের হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের আর কোনো সমস্যা হবে না। সেই বাংলা ডায়লগটা দিতে হবে না যে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না, চলো আজকে থেকে তোমার অঙ্ক মিলবে। তো আমরা আর কথা বাড়াবো না, চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো, হিসাব সমীকরণ জানতে গেলে আমাদেরকে একটু বেসিক জানতে হবে, কারণ সবকিছুরই কি একটা, দেখো তুমি একটা বিল্ডিং তৈরি করবা, তো বিল্ডিং করতে গেলে বিল্ডিংটা তুমি 10 তলা করবা, তো যদি উপরে 10 তলা করতে হয় নিচের দিকেও তোমার 2 তলা করা লাগে, যেটাকে আমরা কি বলি ফাউন্ডেশন বা পাইলিং। তো তুমি যত ভালো পাইলিং করবা, যত ভালো ফাউন্ডেশন করবা, তোমার উপর কি তত মজবুত হবে। তাই হিসাব সমীকরণ, অর্থাৎ এই যে এখানে আমি কিছু সমীকরণের লেনদেন লিখে রাখছি, এগুলো আমরা শিখবো। তো এইগুলো করার জন্য তোমাকে তো জানতে হবে যেটা কোথা থেকে আসলো, যেটাকে আমরা কি বলি একটা বেসিক নলেজ। সো চলো আমরা আগে বেসিকটা কমপ্লিট করি। দেখো, হিসাব সমীকরণ যেটাকে ভাঙলে পাওয়া যায় এ সমান এল প্লাস ওই। তাহলে এ দ্বারা কি, দেখো এ দ্বারা বোঝা হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পদ সমূহ, অর্থাৎ সম্পদ সমূহ একই, অর্থাৎ অনেকগুলো সম্পদ থাকলে আমরা সম্পদ সমূহ বলি, আর একটা থাকলে সম্পদ বলি। এল লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে দায় সমূহ, এবং অনার্স ইকুইটি, এটাকে শুধু ইও বলে, হ্যাঁ শুধু ইও বলে। এটার দ্বারা কি বোঝায় মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণকে ভাঙলে 3টে উপাদান পাওয়া যায়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, যেটা আমি লিখে দিছি এ সমান এন প্লাস, এটাই কিন্তু হিসাব সমীকরণ। আবার দেখো এই ওই দ্বারা কি ওনার সিকিউরিটি, যেটা কি বলে আমরা মালিকানা সত্ত্ব। ওইকে ভাঙলে আবার 4টে উপাদান পাওয়া যায়। কি কি উপাদান সেগুলো? 1 নম্বর হচ্ছে সিটা হচ্ছে কি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন। এবার আর এর হচ্ছে রাজস্ব, রাজস্ব বা আয়। ইএক্স এ হচ্ছে ব্যয়, আর ডিতে হচ্ছে উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্বকে ভাঙলে এই 4টে উপাদান পাওয়া যায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো এটা আমি লিখে দিয়েছি যে মূলধনের সাথে আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। তো সহজ কথা, হিসাব সমীকরণের বর্ধিত রূপ পরীক্ষা যদি আসে সংক্ষিপ্তে, তো তোমরা এভাবে লিখবা হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এটাই হচ্ছে কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তো এবার আমরা একটু নমুনা ছক দেখি। এখানে নমুনা ছক দেওয়া আছে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দেখো ভাইয়া, এ সমান, অর্থাৎ এ ধরো যদি হয় 20,000 টাকা, তাহলে দায় এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ এল আর ওই মিলেও হইতে হবে কত? 20,000 টাকা। যদি হয় তাহলে ভাববা কি, ওই যে সেই ডায়লগটা আর দেওয়া লাগবে না যে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না, তোমার অঙ্ক তখন মিলবে। ঠিক আছে, তার মানে কি, ধরি আমরা যদি মনে করি যে ধরো এ হইছে 5,000 টাকা, ঠিক আছে, এল হইছে 3,000 টাকা, ওই হইছে 2,000 টাকা। তাহলে দেখো তোর কত হয়, এ 5,000 আছে, এল 3,000, ওই 2,000, তাহলে 3 আর 2 কত? 5। তাহলে এখানেও 5 এখানেও 5, তার মানে কি দুই সাইড সমান হয়ে যায় না? দুই সাইড কি সমান হয় না? দেখো তো। তাহলে এই হচ্ছে কি আমাদের হিসাব সমীকরণ। এরপর আমরা একটা ছক একাইছি আছে, এটা নমুনা ছক বলতে কি আমি জাস্ট অঙ্ক করার জন্য এটা ব্যবহার করছি, বাট আমরা যখন অঙ্ক করব তখন আমি দেখাবো যে কিভাবে সমীকরণটার ছক টাকতে হয়। তো এখন আমরা এই বেসিকটা থেকে এইগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু বলে নেই, এই যে সিতে বলি কি মূলধন। মূলধন কি মালিকানা সত্ত্ব বাড়ায় না কমায়? ধরো তোমার কাছে এখন, মনে করো যে তোমার কাছে এখন 40,000 টাকা তোমার এখন মূলধন আছে, যদি আরো এক্সট্রা 20,000 টাকা মূলধন আসে তাহলে কি তোমার মূলধন বাড়বে? এবার ধরো তুমি যদি কোনো কিছু বিক্রি করো তাহলে কি তুমি টাকা পাবা না? তাহলে এটা আয় না, আয় হলে কি মূলধন বাড়ে। এখন ধরো হঠাৎ করে তোমার একটা সমস্যা হয়ে গেল, তোমার একটা ডিভাইস নষ্ট হয়ে গেল বা তোমার বাড়ি ভাড়া দিতে হবে, তখন কি তোমার নগদ টাকা কমে যাবে না? তার মানে কি একটা ব্যয় হবে, আর ব্যয় হলে কি মূলধন কমবে বা মালিকানা সত্ত্ব কি কমবে। আবার কেউ যদি টাকা উঠায় নিয়ে চলে যায় বা তোমার প্রোডাক্ট নিয়ে চলে যায় তাহলে কি তোমার কমবে না? উত্তোলনও কমে। তাহলে আমরা কি বুঝলাম? মূলধন মালিকানা সত্ত্বকে বাড়ায়, আয় মালিকানা সত্ত্বকে বাড়ায়, ব্যয় মালিকানা সত্ত্বকে কমায়, উত্তোলন মালিকানা সত্ত্বকে কমায়। তো চলো এবার আমরা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি।
এক নম্বরে টাইপ 1, আমি এখানে তোমাদেরকে 3টা টাইপের ম্যাথ শেখাবো। এই 3টা টাইপের ম্যাথ যদি তোমরা শিখো, আমি আশা করবো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, টাইপ 1, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ভাইয়া নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে, যদি নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, নগদ টাকা কি তোমার সম্পদ, এটা তো তুমি ইতিমধ্যে জানো যে নগদ একটা কি সম্পদ। তাহলে এখানে তুমি ছোট্ট করে লিখবো নগদ। নগদ কত টাকা? 1 লক্ষ টাকা লিখে দাও একবার। তাহলে দেখছো, নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কি নগদ 1 লাখ। আর এটা ফলে কি তোমার কোনো দায় হবে? এই টাকা কি তোমার কাছে কেউ পাবে? পাবে না। আর আমরা জানি একটা সমীকরণের 2 সাইডে প্রভাব পড়বে। তাহলে দেখো, নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে এটাকে আমরা মূলধন হিসেবে কাউন্ট করবো না? মূলধন, অর্থাৎ যদি কেউ ব্যবসা শুরু করে সেটা কি হয়ে যায়? মূলধন হয়ে যায়। তাহলে নগদ 1 লক্ষ টাকা, আর 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে মূলধনও কি বাড়ে। তাহলে এটা হলো আমাদের প্রথমটা। অর্থাৎ দেখো, নগদও বৃদ্ধি পাইছে, আবার কি ওই, তার মানে দেখো সম্পদ 1 লক্ষ টাকা, দায় মালিকানার সাথে মিলাও কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তো এবার দেখো আমি 2 নম্বরটা তোমাদেরকে একটু দেখাই। 2 নম্বরটার ক্ষেত্রে 2 নম্বরে আছে কি নগদ 10,000 টাকা, এখন 10,000 টাকা, আর ব্যাংক আছে 2,000 টাকা। অর্থাৎ নগদ 10,000 টাকা ও 2,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ভাই একটু আগে জানছি, যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে নগদ বাড়ে না কমে? অবশ্যই, মনে রাখবা, যা যা নিয়ে ব্যবসা শুরু করবে, সহজ কথা ভাইয়া বলে দেই, যা যা নিয়ে ব্যবসা শুরু করবে সেগুলো সব বাড়াই দিবা। তাহলে দেখো, যদি নগদ দিয়ে ব্যবসা শুরু করে 10,000 টাকা, তাহলে নগদ 10,000 টাকা বাড়াই দাও। আর ব্যাংকে 2,000 টাকা নিয়ে না, তাহলে ব্যাংক একটা সম্পদ, তাহলে এখানে একটা দাগ দিয়ে এখানে ব্যাংক লেখো। এবার ব্যাংক দাও 2,000 বাড়ায় দাও। তাহলে 10 আর 2 কত? 12,000। জাস্ট এখানে তুমি 12,000 টাকা লিখে দাও। খুব ইজি। অর্থাৎ এই সাইডেও 12,000 আছে, এই সাইডেও কি 12,000 আছে। এটাই কিন্তু হিসাব সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো 3 নাম্বারটা, নগদ 10,000, ব্যাংক 5,000 ও ঋণ 3,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। অর্থাৎ নগদ টাকা 10,000। আমি একটু আগে বলছিলাম ভাইয়া, যা জানে ব্যবসা করবো সেগুলো যদি সম্পদ হয় আমরা সম্পদের পাশে বসাবো, দায় হলে দায়ের পাশে বসাবো, বাট এগুলো প্লাস থাকে সব, তাই না? তো দেখো, যেহেতু নগদ টাকা একটা সম্পদ, তাহলে আমরা এখানে লিখে দেই নগদ। নগদ কত? নগদ হচ্ছে 10,000। এরপরে কি বলছে? ব্যাংক 5,000। তাহলে একটা দাগ দিয়ে তুমি ব্যাংক নামে আরেকটা ঘর তৈরি করো এখানে, ব্যাংক 5,000। এরপরে বলছে ঋণ 3,000। ঋণ হচ্ছে একটা দায়। এখন এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো, তুমি যখন ঋণ নিবা তখন কি হবে? তোমার নগদ টাকা বাড়বে না? কারণ ধরো তোমার কাছে 10,000 টাকা ছিল, তুমি আরো 5,000 টাকা ঋণ নিছো, তাহলে তোমার নগদ টাকা বাড়বে না? তাহলে কি নগদের সাথে ঋণের টাকাটা যোগ হয়। তুমি চাইলে এখানে নিচেও দেখাইতে পারো, আবার যদি তুমি চাও এভাবে মুছে ডিরেক্ট তুমি 10 আর 3 13,000 টাকা দেখাইতে পারো। ঠিক আছে, তাহলে সম্পদে কত আছে? 13 আর 5 18,000। আর মালিকানা সূত্র বা মূলধনের সূত্রই হচ্ছে সম্পদ মাইনাস দায়। ঠিক আছে, তাহলে সম্পদ আছে 18,000, এখান থেকে দায় 13,000 টাকা মাইনাস করলে এখানে থাকে কত? মূলধন 15,000 টাকা। তো এই হচ্ছে আস্তে আস্তে আমরা কি কঠিনের দিকে যাব। ঠিক আছে, তো এবার দেখো, আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম যে কিভাবে 1 তারিখের লেনদেন গুলো করতে হয়। অর্থাৎ দেখো, যা যা নিয়ে ব্যবসা শুরু করবো সেগুলো সব তুমি সম্পদ হলে সম্পদের দিকে বসাবা, দায় হলে দায়ের দিকে বসাবা। এরপরে ক্যালকুলেশন করে কি মালিকানা সূত্র বসাবা। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে একটা কম্পিটিটিভ দেখাবো। এটা যদি পারো তাহলে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। এখানে প্রায় সবগুলো এন্ট্রি আমি দিয়ে দিয়েছি যতগুলো দরকার পড়ে। ঠিক আছে, তো চলো এখন আমরা 4 নম্বরটা সলভ করি। আচ্ছা, এই 4 নম্বরটার জন্য আমরা একটা পারফেক্ট ঘর আঁকানোর চেষ্টা করব। আচ্ছা দেখো, 4 নম্বরটা আমরা এখন কি করব? প্রথমে ভালো করে পড়বা কি কি এন্ট্রি দেওয়া আছে। প্রথমে দেখো, দেওয়া আছে কি নগদ 1 লক্ষ টাকা। তাহলে নগদ আছে একটা, তাই না? তাহলে তুমি সুন্দর করে যেটা পাইছো ওটা এখানে লিখে দাও, নগদ। আচ্ছা, একটু সংক্ষেপে আমি লিখি,
এ সমান এল প্লাস ওই, হ্যাঁ আচ্ছা ওই যে বাংলা চারটা উপাদান পাওয়া যায়, সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, যেটা আমি একটু আগে লিখে দিচ্ছিলাম। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করি, আমরা যেগুলো পাবো সব বসাবো। তাহলে নগদ 1 লক্ষ টাকা আমি নগদ দেখছি, তারপর হচ্ছে ব্যাংক জমা, তার মানে কি ব্যাংক নামে একটা ঘর লাগবে আমার, তাহলে ব্যাংক। তারপর আসবাবপত্র, আসবাবপত্র কি ভাই একটা সম্পদ, তাহলে আসবাবপত্র, ঠিক আছে। এরপর দেখো আসবাবপত্রের পরে কি আছে, যন্ত্রপাতি, যন্ত্রপাতিও একটা সম্পদ, তাহলে আর একটা ঘর হবে যন্ত্রপাতি। এরপরে বলছে ঋণ, শুধু ঋণ, তাহলে ঋণ একটা দায়। তারপরে বলছে ব্যাংক ঋণ, আমরা জানি ব্যাংক ঋণ একটা দায়। তারপরে বলছে পাওনাদার, পাওনাদারও কি একটা দায়, ঠিক আছে। দেখছো কিভাবে আমরা ঘরগুলো বসালাম, অর্থাৎ আমরা পড়বো আর ঘর বসাবো, আর মূলধন তো আগেই লিখছি। এবার দেখো ভাই এই অঙ্কটা কিভাবে করি, এই অঙ্কটা পারলে তুমি সব অঙ্ক পারবা। নগদ 1 লক্ষ টাকা, যখনই আমরা নগদ করবো তখন আমরা দেখবো ঋণ আছে কিনা, যদি ঋণ নাই আমরা কি করবো, নগদের সাথে যোগ করবো। আমরা গত অঙ্কটাতে দেখছি, এই অঙ্কটাতে আমরা দেখছিলাম যে নগদ ছিল 10,000, ঋণ ছিল 3,000, তাহলে টোটাল আমরা ক্যালকুলেশন করে কত লিখছিলাম, আমরা ক্যালকুলেশন করে লিখছিলাম 13,000, তাই না। তো এই অঙ্কটাতে আমরা দেখবো নগদের সাথে কোনো ঋণ আছে কিনা। দেখো নগদ 1 লাখ টাকা, আর এই যে দেখো ঋণ বলা আছে 30,000, তার মানে কি নগদ টাকা বাড়ে কখন, যদি ঋণ নেই নগদ টাকা বাড়ে, তাহলে আমরা নগদের সাথে ঋণের টাকাটা যোগ করে দিব। তাহলে 1 লাখ যোগ যদি 30,000 করি, তাহলে আমাদের হয় হচ্ছে 1,30,000, ঠিক আছে। প্রথম নগদের কাজ শেষ। এইবার ভাইয়া যেহেতু ঋণ লিখে ফেলছি, আমরা ঋণও লিখে রাখি 30,000, তাহলে নগদ এবং ঋণের কাজ শেষ। এবার ব্যাংক জমা, ভাইয়া ব্যাংক জমা এবং ব্যাংক ঋণ সম্পর্কযুক্ত, কারণ তুমি যখন ব্যাংকে ঋণ চাইবা তখন ব্যাংক কিন্তু তোমার ক্যাশ টাকা দেয় না, ব্যাংক তোমার কি করে, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, মানে তোমার ব্যাংকের টাকা বাড়ে, তুমি সেখান থেকে চেকের মাধ্যমে বলো কার্ডের মাধ্যমে বলো কি টাকা উঠাইতে পারো। তো ব্যাংকে যদি তুমি জমা রাখছো 50,000, আরো এক্সট্রা 30,000 লোন নিছো, তাহলে এখন তোমার ব্যাংকে কি 80,000 টাকা হয়ে গেছে না, তো সেইখানে তুমি 80,000 টাকা লিখে দিবা। আর যেহেতু ব্যাংক ঋণ আছে 30,000, এখানে 30,000, যেহেতু ব্যাংক ঋণ আছে 20,000, সরি, তাহলে এটা হবে কত, এটা হবে 70,000। যদি ব্যাংক ঋণ আছে 20,000, তুমি ব্যাংক ঋণ লিখে দাও। তাহলে দেখো একটা বড় অঙ্কের মধ্যে আমরা 4টা ক্যালকুলেশন শেষ করে ফেলছি। তাহলে এখন ভাইয়া বাকি আছে কি কি, দেখো বাকি আছে আসবাবপত্র, যন্ত্রপাতি আর পাওনাদার। এবার আমরা জানি আসবাবপত্র একটা সম্পদ, তাহলে আসবাবপত্র কত, 30,000 টাকা। যন্ত্রপাতি একটা সম্পদ, যন্ত্রপাতি 20,000 টাকা। আর পাওনাদার একটা দায়, পাওনাদার 20,000 টাকা। টেক্সট ক্যালকুলেশন শেষ। একটু আগে আমরা বলছিলাম মালিকানা সূত্র বের করার নিয়ম হচ্ছে সম্পদ মাইনাস দায়, অর্থাৎ ওই বের করার নিয়ম হচ্ছে এ মাইনাস এল। আচ্ছা তাহলে কি জানলাম, যে ওই সমান এ মাইনাস এল। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত হয়। তাহলে আমার সম্পদ আছে হচ্ছে টোটাল 1,30,000 যোগ 70,000, সবসময় ক্যালকুলেটর করবা, ঠিক আছে, ভুল হতে পারার নয়। 70,000 প্লাস 30,000 প্লাস 20,000, তাহলে আমাদের আসে 2,50,000। তাহলে আমাদের এ আসছে কত, 2,50,000। এই 2,50,000 থেকে তুমি প্রথমে 30,000 টাকা মাইনাস করে দিবা, তার সাথে মাইনাস করবো 20,000, তার সাথে মাইনাস করবো আরো 20,000, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে 1,80,000। এই 1,80,000 টাকাই হচ্ছে আমার মূলধন। অর্থাৎ এই যা কিছু নিয়ে ব্যবসা করি না কেন, ধার দেনা সব শোধ করে 1,80,000 আমার কাছে থাকবে। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো সেটা মেলে কিনা। দেখো তো 1,80,000 আর 20, 2 লাখ, আর 2,50,000, তাহলে এখানে কত, 2 লাখ 2,50,000, তার মানে কি আমার দুই সাইড মিলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের 1 তারিখে যে লেনদেন গুলো আসে, অর্থাৎ 1 তারিখে এরকম লেনদেন আছে, এখানে প্রাপ্য হিসাব থাকতে পারে, দেনাদার থাকতে পারে, আচ্ছা দেনাদার প্রাপ্য হিসাব একই, তারপরে ধরো এখানে প্রদবিল থাকতে পারে, ঠিক আছে, এরপরে এখানে আরো অনেক কিছু থাকে। তো এগুলো এই নিয়মে তুমি ইনশাআল্লাহ সলভ করতে পারবা। তবে তোমার জন্য চ্যালেঞ্জ হবে কোনটা, ঋণ এবং ব্যাংক ঋণ। খেয়াল রাখবা ব্যাংক ঋণ এই দুইটা জিনিস দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে তোমরা নগদ এবং ব্যাংকের সঙ্গে কি এটা কাজ করবা। তো এটা হচ্ছে আমাদের টাইপ 1। এবার আমরা টাইপ 2 তে প্রবেশ করব, যেখানে আমি দেখাবো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি। ক্রয় বিক্রয় অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের সমীকরণগুলো হয়। তো চলো আমরা টাইপ 2 তে প্রবেশ করি। তো দেখো টাইপ 2 তে আমি খুবই ইজি কয়েকটা লেনদেন আনছি, যেগুলো পরীক্ষা বারবার আসে। হ্যাঁ, ভাড়া প্রদান, ক্রয় বিক্রয়, কাগজতালি, দেনাদার, পাওনাদার, এগুলো নিয়ে কি আমাদের পরীক্ষার প্রশ্নটা হয়।
তো আমরা এই ভাড়া প্রদান দেখে শুধু ভাড়া প্রদানে সীমাবদ্ধ থাকবো না, ভাড়া, বেতন, কমিশন এগুলো কি সব একই রকম, সবগুলোই কি খরচ। তো প্রদান করলে খরচ হবে, আর কি প্রাপ্তি হলে পাবো। তো আমরা ভাড়া প্রদানটা দিয়ে আমরা কমিশন প্রদান, বেতন প্রদান সবই শিখবো। তো ভাইয়া যদি ভাড়া প্রদান করি, তোমরাই বল, একটা সূত্র ভাইয়া সবসময় বলি, সেটা হচ্ছে যদি বাড়ে তাহলে আমার ডেবিট হয়, আর কমলে ক্রেডিট হয়। এখন তুমি একটু ভাববা যে এখানের সাথে জাবেদার তো কোনো সম্পর্ক নেই। ভাইয়া সম্পর্ক নাই, কিন্তু টেকনিক অ্যাপ্লাই করা যায়। কারণ দেখো, যদি বাড়ে সেক্ষেত্রে আমরা নগদ বাড়াই না, আর কমলে নগদ কমাই না। তাহলে ভাইয়া ভাড়া প্রদান করলে নগদ বাড়ে না কমে। তুমি কাউকে টাকা দিয়ে দিছো, তোমার বাড়বে টাকা? বাড়বে না, তাহলে নগদ কমে। তাহলে সুন্দর করে তুমি এখানে নগদ, যেহেতু ভাড়া প্রদান করছো নগদ কমবে, তাহলে তুমি নগদে 15,000 টাকা মাইনাস করে দাও। আর এটার ফলে কি, এটা একটা ব্যয় না? দেখো তো ব্যয় কি সম্পর্কে আছে, ব্যয় না? এই যে ও ইএক্স কি ব্যয় না? ব্যয় একটা মাইনাস, অর্থাৎ ব্যয় হলে কি মালিকানা সত্ত্ব কমে, তার মানে কি এটাও তুমি মাইনাস করে দিবা 15,000 টাকা। এটা ছিল কত? 1। ঠিক আছে, এবার দেখো 2, নগদে ক্রয় 10,000 টাকা। ভাইয়া তোমরাই বলো, যদি তোমরা ক্রয় করো, কেন টাকা বাড়ে না কমে? টাকা কমে। আর যদি টাকা কমে নগদ মাইনাস করতে হবে। তাহলে এখন তুমি নগদে 10,000 টাকা মাইনাস করে দাও, নগদ মাইনাস, আর এটা যেহেতু মালিকানা সত্ত্বের পরিমাণও কি মাইনাস হবে, কমে যাবে। ক্রয় করলে মালিকানা সত্ত্ব কমে, অর্থাৎ আমার টাকা কমে যাবে, মূলধন কমে যাবে। ঠিক আছে, তারপরে দেখো নগদে বিক্রি করলে নগদ টাকা বাড়ে না কমে। এইবার ওটা হয়ে গেল। এবার কি, তুমি কারোর কাছে প্রোডাক্ট বিক্রি করছো, বিনিময়ে সে তোমার টাকা দেবে না, তাহলে বিক্রি করলে কি নগদ টাকা বাড়ে। আর নগদ টাকা যদি বাড়ে, তাহলে নগদ কি করতে হবে? প্লাস করতে হবে। তার মানে এই যে প্লাস করে দিলাম। আর নগদ টাকা বাড়লে মালিকের মালিকানা সত্ত্ব বাড়ে, প্লাস করবো। ঠিক আছে, এরপরে দেখো কাগজ ও কালি ক্রয়। ভাইয়া এই কাগজ কালি, এটার একটা নাম আছে, এটা হচ্ছে মণিহারি। অর্থাৎ কাগজ কালি ক্রয় করলে আমাদের মণিহারি প্রোডাক্ট বলা হয় এটাকে। তো কাগজ কালি ক্রয় কত? 1500 টাকা। তো যদি ক্রয় হয় আমার কি হবে? বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আর কমলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে তুমি সুন্দর করে 1500 টাকা মাইনাস করো। আর একটু আগে আমরা শিখছি যে এর ফলে মালিকের মালিকানা সত্ত্ব কি হ্রাস পায়, কারণ ব্যয় হয়েছে মাইনাস। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে দুইটা দেখো, দেনাদার হতে প্রাপ্তি। ভাইয়া কার কাছ থেকে পাইছি আমরা? দেনাদারের কাছ থেকে পাইছি। মানে দেনাদার বা প্রাপ্য হিসাব, যার কাছে আমি একসময় টাকা পাইতাম, সে আমাকে দেয় নাই, এখন দিছে। তাহলে যদি দেনাদার থেকে পাই, তাহলে আমার এখন নগদ বাড়ানো হয় বলতো? এখনো নগদ বেড়ে যায়, তাই না? আর পাশাপাশি দেনাদার বা প্রাপ্য হিসাব নামক একটা সম্পদ, যার কাছে আগে পাইতাম, সে কমে যায়, রাইট? তাহলে আমরা এখন কি করবো? আমরা অঙ্কে নতুন একটা ঘর তৈরি করব, যেটার নাম দিব কি? দেনাদার। তাহলে এবার দেখো, দেনাদার হতে যদি পাই, তাহলে নগদ টাকা বাড়ে না কমে? যেহেতু টাকা আমাদের সে নগদই তো দেবে, বাকি তো তার কারণে দেওয়া যায় না, দেওয়া যায়? তাহলে নগদ বাড়বে আমার। তাহলে দেনাদার হতে প্রাপ্তি 5,000 টাকা নগদ বাড়ালাম। আর পাশাপাশি দেনাদার যেহেতু একটা সম্পদ, যার কাছে আগে পাইতাম, এখন সে কমে যাবে, কারণ সে আমার 5,000 দিয়ে দিছে। তাহলে এখানে সম্পদটা মাইনাস করে দিলাম। তাহলে দেখো এই সাইডে 5,000 প্লাস 5,000 মাইনাস ইকুয়াল 0, এই সাইডে কিছু নাই, মানে কি ইকুয়াল 0। সবগুলো এখনো সময় আছে। আর লাস্ট এন্ট্রি দেখো, পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে দিয়ে দিছি। ভাইয়া পাওনাদার মানে হচ্ছে দায়, আমার কাছে টাকা পায়, তাকে যদি আমি পরিশোধ করি, তাহলে এবার বলো তো আমার নগদ টাকা বাড়ে না কমে? অবশ্যই কি নগদ টাকা কমে যায়। 3,000 টাকা কমাবা। আর পাশাপাশি পাওনাদার বাড়ে না কমে? পাওনাদারও কমে, কারণ আমি তখন তার কাছ থেকে বাকিতে কিছু কিনছিলাম, তখন কি সে আমার কাছে টাকা পাইতো, তখন আমি তার অ্যাকাউন্টে টাকা বাড়ায় রাখছিলাম, যে না আমার কাছে মিস্টার অমুক এত টাকা পায়। কিন্তু এখন আমি কি অমুকের টাকা ফেরত দিয়ে দিচ্ছি না? তাহলে অবশ্যই তার পরিমাণ এখন কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের এই সমীকরণে আর কোনো সমস্যা থাকবে না। তারপর তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্টে তোমাদের যত প্রশ্ন আছে সব করবা, ইনশাল্লাহ আমি নিজে তোমাদের প্রশ্নের উত্তর দিব। আমাদের কোনো মডারেটর উত্তর দিবে না, কোনো পেজের অ্যাডমিন উত্তর দিবে না, আমি নিজে উত্তর দিব। ঠিক আছে, এছাড়া তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো প্রয়োজনে, ইনশাল্লাহ তোমাদেরকে সব রকম সহায়তা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো এবার দেখো আমরা টাইপ 3 তে যাবো, যেখানে আমরা শিখবো হচ্ছে
বাকির ক্ষেত্রে কি হতে পারে এবং কি, কারণ দেখো একটা প্রতিষ্ঠান কি সবসময় যে নগদের উপর চলে, নগদের জায়গা তো বাকি হইতে পারতো, তাই না? তো সবসময় কি নগদের উপর চলে না, তো বাকির ক্ষেত্রে কিছু থাকে, তো সেটা। এবং আমরা আরেকটা বিষয় আছে ভাইয়া, স্থায়ী সম্পদ, যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো বাকি এবং স্থায়ী সম্পদ নিয়ে আমরা এই অধ্যায়ের শেষ টাইপটা দেখবো। তো চলো এখন শেষ টাইপে প্রবেশ করি। তো দেখো ভাইয়া, টাইপ 3 তে আমি স্থায়ী সম্পদ রাখছি দুইটা এবং দুইটা বাকি লেনদেন রাখছি। আসলে 100 করার দরকার নাই, তুমি যদি ঠিকঠাক দুইটা প্র্যাকটিস করতে পারো এবং দুইটা বোঝো, তাহলে ইনশাল্লাহ সবই পারবা। কারণ আমার ভাষায় মুখস্থ বলে কোনো শব্দ নাই, তুমি দুইটা করো কিন্তু বুঝে বুঝে করো। কারণ ভাইয়া আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম কিন্তু বেশি না, তুমি জাস্ট একটু বুঝে বুঝে যদি ক্লাস করো, তোমার কেউ আটকাতে পারবে না। আর আমি বলছিলাম কি, এই ভিডিওটা দেখার পর যদি তুমি ঠিক মতো বুঝে করতে পারো কয়েকটা প্র্যাকটিস, তাইলে দেখবা তোমার আর কোনো প্রাইভেট পড়া লাগবে না, মাসে মাসে স্যারের বাসায় স্যারের পিস ঘোরা লাগবে না, তুমি যা দেখবা হুবহু সব পরীক্ষায় আসবে। ঠিক আছে, তবে খেয়াল করো, আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। ঠিক আছে, আমি টাকা লিখি নাই, একটু টাকা সাইন দেই, ইনশাল্লাহ সামনে ডলার সাইন দিব ভাইয়া, দোয়া করো, আপাতত টাকা সাইন থাকুক। আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। ঠিক আছে ভাইয়া, আসবাবপত্র যদি কিনি, বলো তো নগদ টাকা বাড়বে কমে? আসবাবপত্র বলতে কি বোঝায়? এই কাঠের তৈরি আসবাব, কাঠের তৈরি বেঞ্চ, ঠিক আছে, কাঠের বাক্স, ঠিক আছে, এইগুলা, খাট, আলমারি কাঠের, তো এইগুলাই। তো ভাই দেখো, যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে বলো তো নগদ টাকা বাড়ে না কমে? নগদ টাকা কি হয়? যদি আসবাবপত্র কিনি নগদ টাকা দিয়েই তো কিনবো, তাহলে নগদ টাকা কমে যায়, তাহলে নগদ মাইনাস। আর একটু আগে বলছিলাম সম্পদের ক্ষেত্রে নিয়মটা আলাদা। আসবাবপত্র নামক একটা সম্পদ, ওইটা কি হয়, ওইটা বেড়ে যায়। কারণ আমি 30,000 টাকা দিয়ে যখন একটা টেবিল কিনে আনছি, তখন আমার নগদ 30,000 টাকা চলে গেল, একটা সম্পদ আমি পাইছি, তাই সম্পদ বাড়াই দিচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখো সেম ভাবে, কম্পিউটার বিক্রয়। ভাইয়া কম্পিউটার বিক্রি না কি বিক্রি পরে দেখবো, বিক্রি করছি নগদে, তার মানে কি টাকা আগে বসাই দিবা। সো কম্পিউটার বিক্রয়ে তুমি আগে বসাই দাও, 25,000 টাকা তোমার বাড়ছে, এটা তুমি আগে বসাও। এইবার তোমাকে বুঝতে হবে কম্পিউটার, তুমি কিন্তু ডাইরেক্ট কম্পিউটার লিখতে পারবে না, তুমি হয় অফিস সরঞ্জাম লিখবা না অফিস সাপ্লাই লিখবা। তো চলো এখন আমি তোমাদেরকে সেই বিখ্যাত লাখ টাকার উত্তরটা দিই। ভাইয়া মনে রাখবা, অফিস সরঞ্জাম এবং অফিস সাপ্লাইজের মধ্যে পার্থক্যটাই হচ্ছে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করার জন্য ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন হয় সেটাই অফিস সরঞ্জাম, যেমন এসি, টিভি, কম্পিউটার। আবার যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করার জন্য কোনরূপ ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন হয় না সেটাই অফিস সাপ্লাইজ, যেমন ক্যালকুলেটর। বুঝতে পারছো? তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো কম্পিউটার, এটার জন্য কি অবশ্যই ইলেকট্রিসিটি লাগে? বিদ্যুৎ চলে গেলে কি কম্পিউটার চলবে? চলবে না। তাহলে এটা কি অফিস সরঞ্জাম। তাহলে আমরা আসবাবপত্র মুছে এখানে অফিস সরঞ্জাম লিখে দিই, অফিস সরঞ্জাম। তাহলে 3 নাম্বার অফিস সরঞ্জাম, আচ্ছা এটা 2 ছিল না, অফিস সরঞ্জাম। তাহলে ভাই এটা কিভাবে করবো, আমরা বিক্রি করছি, বিক্রি করার ফলে আমার অফিস সরঞ্জাম কি হয়, কমে যায়। কারণ আমি বিক্রি করে তার কাছ থেকে কি নগদ টাকা পাইছি, পক্ষান্তরে আমার যে কম্পিউটারটা ছিল সেটা আমি দিয়ে দিছি না, দিয়ে দেওয়ার ফলে আমার নগদ টাকা বাড়ে এবং কম্পিউটার কি কমে যায়। আর একটু আগে বলছি এটা কেন অফিস সরঞ্জাম হবে। ঠিক আছে, তো এইবার আমরা শিখবো হচ্ছে দুইটা বাকির লেনদেন। এখন ভাইয়া আমি কি কথা বাকি লিখছি? লিখি নাই। এখন আমি যদি লিখতাম বাকিতে ক্রয় বাকিতে বিক্রয়, এটা তো ইজি না, এটা তো তুমি নিজেই বুঝবা। নগদে ক্রয় লেখা তুমি বুঝবা এটা নগদ, বাকিতে বিক্রয় লেখা তুমি বুঝবা এটা বাকি, কিন্তু নগদ বাকি কিছু লেখা নাই, তখন আমরা বাকি বুঝবো কিভাবে? ভাইয়া মনে রাখবা, ধরো তুমি একটা দোকানদার, এখন তোমার কাছে যদি কেউ প্রোডাক্ট কেনে, তুমি তার কাছে সকালে বিক্রি করলা একটা, বিকালে বিক্রি করলা একটা, এবার আরেকজনের কাছে বিক্রি করলা, এবার মনে করো 10-15 জনের কাছে বিক্রি করলা, কিন্তু তুমি কারো নাম লেখো নাই। 3 দিন বা 10 দিন পরে কি তোমার মনে থাকবে তুমি কার কাছে কি বিক্রি করছো? এখন তুমি তো একটা জনের জিনিস বিক্রি করো না, তুমি অনেক সারাদিন লেনদেন করো, তাহলে কি তুমি বলে যাবো না কার কাছে কয় টাকা? এখন তুমি মনে করো রহিম কিনলো চাল, তুমি রহিমের কাছে ডাইরেক্ট টাকা চাইলা, আর করিম কিনছে আলু, আর করিমের কাছে তুমি চালের টাকা চাইলা, তাহলে কি হবে? তখন গন্ডগোল লাগবে না? তাই এই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু তালিকাটা প্রস্তুত করা হয়। এই তালিকাটায় আমরা সব লিখে রাখি। তো এখানে লেখা আছে রাকিবের নিকট, তার মানে কি আমি কেন লিখছি তার নামটা? ভাইয়া সে আমার কাছে বাকিতে নিছে, তার কাছে টাকা আদায় করতে হবে, এই জন্যই তো আমি তার নাম লিখে রাখছি। তার মানে আমরা কিভাবে বাকি চিনবো? অবশ্যই নাম থাকবে, অবশ্যই কি থাকবে? নাম। হয় বাকি লেখা থাকবে, নয় কি থাকবে? নাম থাকবে। আর নগদ কিভাবে হবে? নগদ লেনদেনের চেনার উপায় হচ্ছে
হয় নগদ লেখা থাকবে, নয় নগদ বাকি কোনোটাই লেখা থাকবে না, নামও থাকবে না। ঠিক আছে? তো ভাইয়া দেখো, রাকিবের নিকট হতে ক্রয়, তার মানে দেখো এখানে রাকিব একটা নাম দেওয়া আছে, তাই না? নাম আছে, নগদ বাকি নাই, তার মানে এটা কোন ধরনের লেনদেন? একটু আগে ভাইয়া বলছি নাম থাকা মানেই বাকি। তো ভাইয়া দেখো, যদি বাকিতে ক্রয় করি তাহলে কি সে আমার কাছে টাকা পাবে না? তাহলে যে আমার কাছে টাকা পাবে সে হচ্ছে আমার প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব অথবা পাওনাদার। ঠিক আছে? তো আমরা এটা লিখে রাখি, যদি আমার কাছে সে টাকা পায় তাহলে আমার দায় বাড়ে, কারণ আমি তার কাছে দায়বদ্ধ। কত টাকা? 10,000 টাকা দায়বদ্ধ। পাশাপাশি দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। ঠিক আছে? তাইলে আমার এটাও কি হবে? মাইনাস হয়ে যাবে। এখন ভাইয়া কিভাবে দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে? আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি মাসে 20,000 টাকা ইনকাম করো, এখন কি তুমি করছো? ইনকাম করো নাই। ধরো তুমি কাউকে টিউশন প্রাইভেট পড়াও, একটা ব্যাচ পড়াও, তুমি 20,000 টাকা পাও। তো এখন তুমি সেখান থেকে ভাবতেছো যে আমার কাছ থেকে আবিষ্কার 500 টাকা পায়, আমার কাছে রিয়াজ 200 টাকা পায়, মানে ভাবতেছো এইভাবে যে কে কয় টাকা পায়। সব হিসাব বিকাশ করে তুমি দেখলা তোমার কাছে আর মাস শেষে 12,000 টাকা থাকে। তাহলে এই যে 8,000 টাকা তুমি কি আমাদেরকে দিয়ে দিছো? তুমি তো তোমার টাকা খরচ করো নাই, বাট তুমি কি মনে মনে ভাবতেছো যে আমার কাছে অমুক অমুক এত এত টাকা পায়, তাদের টাকা ফেরত দিতে হবে, রাইট? তো এই ক্যালকুলেশনটাই যেহেতু তুমি বাকিতে ক্রয় করে ফেলছো, তার মানে আজ দাও, যদি আজ দিতে তাহলে কি এখানে নগদ টাকা কমে যেত। আর যেহেতু তুমি আজকে না, তুমি পরবর্তীতে দিবা, তাই তোমার মূলধন কমে যাবে। ঠিক আছে? এরপর দেখো রিয়াজকে বিক্রয়, ভাইয়া এবারও দেখো নাম আছে, নগদ বাকি লেখা নেই, তার মানে কি এটাও বাকি। ভাইয়া রিয়াজকে বিক্রয়, যদি আমরা রিয়াজের কাছে বিক্রয় করি তার মানে কিসে বিক্রয় করছি? বাকিতে। বাকিতে বিক্রয় করলে আমি টাকা পাবো, তার মানে আমি যদি কারোর কাছে টাকা পাই সেটা কি হবে? আমার সম্পদ। দ্যাটস হোয়াই এখানে আমরা লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। ঠিক আছে? আমি একটু মুছে মুছে করতেছি, আমি আর এক্সট্রা করলাম না। তো দেখো 4 নাম্বারটা প্রাপ্য হিসাব, অর্থাৎ এই ঘরটায় আমাদের কাজ হবে। এখন যেহেতু রিয়াজের কাছে টাকা পাবো, তার মানে আমার প্রাপ্য হিসাবের কাছে 15,000 টাকা পাবো, তাহলে প্রাপ্য হিসাবে 15,000 বাড়ায় দাও। আর পাশাপাশি যেহেতু এখন পাই না বাট পরে পাবো, তার মানে কি ক্যালকুলেশন করি, মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে এই হচ্ছে আমাদের বাকি এবং আসবাবপত্র বা স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়কারী হিসাব। ঠিক আছে? তারপরে যদি না বুঝো, আমি তো আছি ভাইয়া, আছি, কোনো সমস্যা নেই। আমাদের পেইড ব্যাচও আছে, তোমরা যদি এখানে না বুঝতে পারো, তোমরা যদি আরো এক্সট্রা কিছু জানতে চাও, আরো কিছু বুঝতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করবা। চাইলে আমাদের পেইড ব্যাচও ভর্তি হতে পারো, ইনশাআল্লাহ তোমরা ডিসক্রিপশনে সবকিছু পেয়ে যাবা। তো চলো এবার আমরা এমন একটা জিনিস বলবো, যে জিনিসটা বললে অনেকে আমাদের মনে করো শত্রু হয়ে যাবে, ভাববে এই যে আমাদের শত্রু। ভাইয়া সবসময় মনে রাখবা, সত্য কথা শুনতে তিতাই লাগে। যদি তোমাদের স্কুলের টিচার তার কাছে প্রাইভেট পড়ানো দেখে তোমার ফেল করাইতে চায়, অথবা তোমাকে ফেল করানোই যদি তার উদ্দেশ্য হয়, তাহলে তোমার কোন ধরনের এন্ট্রি পরীক্ষা আসতে পারে? লাইক আমরা বলতে পারি টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষায় আমাদের কোন ধরনের এন্ট্রি গুলো আসে, চলো আমরা সেটা নিয়ে লাস্ট স্লাইডটা দেখি। দেখো যেটা বলছিলাম, যে যদি তোমাদেরকে কি টেস্ট পরীক্ষা আটকে দিতে চায়, চলো আমরা এখানে দেখি কি করে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি। আসলে ভাইয়া কি বিষয়টা হচ্ছে, টেস্ট পরীক্ষায় তোমাদেরকে কেন আটকে দিতে চায়? তোমাদের মধ্যে বেস্টটা বাইর করার জন্য, অর্থাৎ তোমরা যেন বেস্ট করতে পারো। অর্থাৎ তোমাদের মধ্যে যারা সেরা তারাই শুধু টেস্টে উত্তীর্ণ হবে, যারা জিরো তারা জিরোই। কিন্তু ভাইয়া জিরো থেকে হিরো বানানোর জন্যই চলে এসেছে তোমাদের আবির ভাইয়া। তো এখানে তোমাদেরকে দেখাবে যে কিভাবে একটা কঠিন জিনিসকে খুব সহজে সলভ করা যায়। ঠিক আছে? দেখো, পণ্য ক্রয় 1,20,000 টাকা, যার মধ্যে নগদে 40%, চেকে 40% ও অবশিষ্ট অংশ স্বীকৃতি বিলের মাধ্যমে পরিশোধ করা হলো। তবে আগে ভাইয়া একটু ছকটা রেডি করি, ভাইয়া একটু ছকটা রেডি করি। ওকে, দেখো ভাইয়া কিভাবে করি, দেখো আগে আমরা একটু লিখে নেবো। হ্যাঁ, আচ্ছা, তালিকার মন্তব্য তো থাকবে, ওটা আমি লিখলাম না, আমরা শর্টকাটে করতেছি যেহেতু এখন শেখার জন্য। কিভাবে ভাইয়া এই ধরনের কোশ্চেন অ্যান্সার করবা একদম হাসতে হাসতে। পণ্য ক্রয় 1,20,000 টাকা, ভাইয়া পণ্য যদি তুমি কেনো, তোমার আগে বুঝতে হবে, তুমি যদি পণ্য কেনো 1,20,000 টাকা, নগদ কেনো আর বাকি কেনো, তোমার মূলধন থেকে 1,20,000 কমে যাবে না? তাহলে তুমি আস্তে করে মূলধন, অর্থাৎ লিখে নাও C প্লাস R মাইনাস X মাইনাস D। তাহলে তুমি কি করবা? মূলধন থেকে 1,20,000 কমাই দিবা, তাহলে তোমার একটা ধারণা শেষ। ঠিক আছে? এইবার তুমি এই টাকাটাকে ভাঙবা। ভাঙা শিখবা কিভাবে? দেখো 40% চেকে, ভাইয়া 40% নগদ, 40% চেক। তুমি এই টাকাটা 40% বের করবা। তোমার কাজ হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে এই 1,20,000 টাকা যেটা আছে, এই যে ধরো 1,20,000 আছে, এই 1,20,000 টাকার একটা 40% বের করবা, আর একটা বের করো, আর একটা বের করলে তুমি একটা পেয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে 1,20,000 টাকা 40% কত? এখন ধরো পরীক্ষা হলে তোমার কাছে ক্যালকুলেটরও নাই, তুমি খুব বিপদে পড়ে গেছো।
তুমি একে 10% বের করবা। 1,20,000 10% কত হবে? একটা সংখ্যা বাদ দিয়ে দিলে 12,000। এইবার 10% যদি 12,000 হয়, 20% কত? 24,000। 30% 3 36, 4 48। তার মানে আমি নগদে তাকে কত? 48,000 টাকা পরিশোধ করছি। তাহলে লিখে বলো নগদ 48,000। তার মানে 1,20,000 টাকা প্রোডাক্ট কিনছি। আচ্ছা, এখানে একটা বিষয়, এটা তো মাইনাস হবে, হ্যাঁ, কারণ যেহেতু ক্রয় করছে আমার কমে যায়। তো দেখো 1,20,000 টাকা প্রোডাক্টের মধ্যে 48,000 টাকা নগদ। এখন দেখো আর একটা ক্যালকুলেশন আছে, চেকেও 40% করছে। তার মানে কি চেকেও 48,000, আর চেক মানে ভাইয়া তখন কি বুঝাইছিলাম? ব্যাংক। 48,000। তাহলে দেখো এখানে 40 80% শেষ। আর আমরা জানি পার্সেন্ট মানে 100, তাহলে 80% যদি শেষ হয় বাকি থাকে কত? 20%। 20% বের করবো কিভাবে? এটা আরো সহজ ভাইয়া। 1,20,000 20% 24,000। এটা কিসের মাধ্যমে দিচ্ছে? স্বীকৃতি বিলের মাধ্যমে। ভাইয়া স্বীকৃতি বিল হচ্ছে প্রণোদনা বিলে আর একটা। আমি এটাকে বলছিলাম না ভাইয়া, যদি তোমাদেরকে একটু কঠিন করতে চাই, যদি তোমাদেরকে আটকায় দেওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে এটা করবে যে স্বীকৃতি বিল লিখে দিবে। কিন্তু স্বীকৃতি বিলের আর নাম কি ভাইয়া? প্রদেয় বিল, মানে বাকির বিল। এটা হচ্ছে দায়। তুমি এখানে স্বীকৃতি বিল লিখে দিবা, স্বীকৃতি বিল। হ্যাঁ, তাহলে এখন তোমার কত টাকা থাকতেছে? আর 12,000 বর্গগুণী 24,000। এই 24,000 টাকা তুমি স্বীকৃতি বিলে পরিশোধ করবা। এখনো দেও নাই, তাই এটা প্লাস থাকবে, কারণ এই টাকাটা তোমার কাছে এখনো সে পায়। তুমি এটা কাগজ দিচ্ছ, তুমি টাকা দাও নাই, তার মানে কি এই টাকাটা সে এখন তোমার কাছে পায়। এখন তুমি ক্যালকুলেশন করো ভাইয়া, দেখো 40 আর 48 কত ভাইয়া? 96,000। তাহলে এই সাইডে আমার থাকতেছে কত? এই সাইডে আমার থাকতেছে হচ্ছে -96,000। ঠিক আছে, এবার আমরা এই সাইড দেখবো। এই সাইড দেখবো 1,20,000 থেকে 24,000 মাইনাস করো ভাইয়া, দেখবা -96,000 আছে। তাহলে এই হচ্ছে তোমাদের হিসাব সমীকরণের একটা পূর্ণাঙ্গ ক্লাস। আমরা এখানে চেষ্টা করছি অফিস সরঞ্জাম সাপ্লাইজ বোঝানোর, মনিহারি বোঝানোর, বাকি নগদ বোঝানোর, এছাড়া টুকটাক কম্পিটিটিভ এক্সাম গুলোতে কেমন কোশ্চেন হতে পারে এগুলো বোঝানোর, ক্যালকুলেশন কত সহজে করা যায় বোঝানোর, কিভাবে ভেঙে ভেঙে করলে তোমার সব রকমের সমস্যার সমাধান হয়ে যায়। আমরা পূর্ণাঙ্গ একটা ক্লাস দেওয়ার চেষ্টা করলাম 4টা টাইপের মাধ্যমে। তো আমাদের এই ভিডিওটা থেকে তুমি যদি ন্যূনতম উপকার পাও, অবশ্যই ভিডিওটা কি বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, কারণ তোমাদের একটু শেয়ারই আমাদের জন্য অনুপ্রেরণা। তোমাদের একটা লাইক আমাদের পথ চলা। তোমরা যতটুকু আমাদের ভালোবাসা দিবা, আমরা তার 10 গুণ ভালোবাসা তোমাদেরকে ফেরত দিব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা অবশ্যই করবা, আর চ্যানেলটা তোমার মনে এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে না, নাহলে পরের ভিডিওতে মিস করবি। তো যাই হোক, খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। এই যে দেখো এএলসি, দেখছো? এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।